Hi students, welcome to my channel. In this lecture, we will discuss about black body radiation. Black body radiation বোঝার আগে আমরা দেখে নিই যে যদি কোনো নর্মাল বডির উপরে লাইট ফেলা হয় তাহলে কি ঘটনা ঘটে। So that is a normal body. এই নর্মাল বডির উপরে যদি আমরা লাইট ফেলি, লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এখানে ডিফারেন্ট ওয়েভলেন্থের রে বর্তমান। তাহলে নর্মাল বডির উপরে যদি আমরা একটা লাইট ফেলি তাহলে কি হবে, এই বডিটা এই লাইটের কিছুটা পার্ট অ্যাবজর্ব করে নেবে। সো কিছুটা পার্ট সে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিছুটা পার্ট সে কি করছে, রিফ্লেক্টেড করছে। এবং কিছু অংশ ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, মানে বডির মধ্য দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে। সো ট্রান্সমিটেড। যে রেটা রিফ্লেক্টেড হচ্ছে তার কালারটাই আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। সো রিফ্লেক্টেড রেটাই কালার শো করছে কার, এই বডিটার। যেমন দেখো, এই মার্কারটা, এই ঢাকনার কালারটা আমরা ব্লু দেখতে পাচ্ছি। তার মানে কি, লাইট এর ওপর পড়ছে, কিছুটা অংশ সে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিছুটা ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে এবং কিছু রে কি হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে। এই যে রিফ্লেক্টেড রের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা এই ব্লু কালারের সঙ্গে ম্যাচ করছে, সেই জন্য আমরা এই কালারটাকে কিন্তু ব্লু দেখছি। সো নর্মাল বডির মধ্য দিয়ে যে কালারটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, সেই রিফ্লেক্টেড কালারকে যদি আমরা একটা প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তখন কি হবে, এই রিফ্লেক্টেড রেটা কি হবে, ডেভিয়েট করবে। ফলে আমরা একটা ব্যান্ড পাবো। সেই ব্যান্ডটাকে যদি আমরা একটা পর্দায় ফেলি, তাহলে এখানে কি আছে, ডিফারেন্ট ওয়েভলেন্থের রে আছে। এই রেগুলো ডেভিয়েট হয়ে যাচ্ছে, হয়ে একটা পর্দায় ব্যান্ড সৃষ্টি করছে। এখানে দেখো, এই যে ওয়েভলেন্থ পাচ্ছি, দ্যাট ইজ হাই wavelength and that is low wavelength, বা এটাকে আমরা বলতে পারি লো ফ্রিকোয়েন্সি and that is high frequency. একটা নর্মাল বডিকে যখন হিট করা হয়, তখন নর্মাল বডিটা যতগুলো পসিবিলিটি আছে ওয়েভলেন্থের, সবগুলো কিন্তু রেডিয়েশন সে এমিট করতে পারে। সো নর্মাল বডিকে হিট করলে এই বডি থেকে যতগুলো পসিবিলিটি আছে সব ধরনের ওয়েভলেন্থের রেডিয়েশন সে এমিট করছে। এই যে রেডিয়েশনগুলো সে এমিট করছে, তার ওয়েভলেন্থ ভার্সেস ইন্টেন্সিটি যদি আমরা গ্রাফ প্লট করি, সেই গ্রাফটা দেখতে অনেকটা এইরকম হয়। ইন্টেন্সিটি মানে কি, যে কোনো একটা ওয়েভলেন্থের রেডিয়েশন কতটা অ্যামাউন্টে রেডিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিটি। দেখো, যখন ওয়েভলেন্থের ভ্যালুটা লো ছিল, তখন ইন্টেন্সিটিটাও কিন্তু লো। মানে কম ওয়েভলেন্থের রেডিয়েশন কম পরিমাণে এমিট হচ্ছে। আস্তে আস্তে যত ওয়েভলেন্থ বাড়ছে, তত কিন্তু ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়ছে এবং একটা পয়েন্টে গিয়ে এই ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। যে ওয়েভলেন্থে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, তাকেই আমরা বলছি ল্যামডা ম্যাক্স। এরপর যত ওয়েভলেন্থ ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ইন্টেন্সিটিটা কিন্তু কমতে থাকছে, কখনোই জিরোতে পৌঁছবে না, কারণ জিরো টু ইনফিনিটি সবগুলো পসিবল ওয়েভলেন্থের রেডিয়েশন এখানে কিন্তু ইমিট হচ্ছে। এই যে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের আমরা গ্রাফটা পেয়েছি, এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমরা ধরে নিলাম এই যে গ্রাফটা পেয়েছি, দ্যাট ইজ T1 টেম্পারেচারে পেয়েছি।
যদি আমরা T2 টেম্পারেচারে একটা হায়ার টেম্পারেচারে এই গ্রাফটা লক্ষ্য করি, তখন এই গ্রাফটা দেখতে এই রকম হবে। দ্যাট ইজ T2 টেম্পারেচার গ্রাফ, যেখানে T2টা ইজ গ্রেটার দ্যান T1। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখন টেম্পারেচার হাই করে দিচ্ছি তখন কিন্তু ল্যামডা ম্যাক্সের যে ভ্যালুটা সেটা কমে আসছে। এখন ল্যামডা ম্যাক্স কোনটা? দ্যাট ইজ ল্যামডা ম্যাক্স। মানে T2 টেম্পারেচারে এই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুতে ইন্টেন্সিটির মানটা ম্যাক্সিমাম হচ্ছে। সো টেম্পারেচার যত ইনক্রিজ করবো আমরা, ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কমে আসছে। আগে ল্যামডা ম্যাক্স কতটা ছিল? এতটা। এখন ল্যামডা ম্যাক্স কতটা হয়ে গেছে? এতটা। দেখো, লোহাকে যদি আমরা হিট করি একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে এটা রেড কালার হয়ে যায়। এরপরে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তখন এর কালারটা ব্লু কালার হয়। সো লোহাকে যখন হিট করা হয় তখন লোহাটা সমস্ত ওয়েভলেন্থের রেডিয়েশন কিন্তু এমিট করে 0 টু ইনফিনিটি পর্যন্ত। তার মধ্যে রেড কালারের যে ওয়েভলেন্থ সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে এমিট হয়। সেই কারণে ওই টেম্পারেচারে আমরা লোহাটাকে রেড দিচ্ছি। তো দেখো, এই T1 টেম্পারেচারে যদি আমরা লোহাটাকে রেড দেখি, তার মানে কি, যে এই ওয়েভলেন্থে কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট সে এমিট করছে। এই ওয়েভলেন্থটা কার কালার ধরে নিচ্ছি? রেড কালার। সেই কারণে আমরা রেড দেখছি। এরপরে যদি আমরা আরও টেম্পারেচার ইনক্রিজ করি তখন ওই কালারটা কি হয়ে যায়? ব্লু হয়ে যায়। তাহলে ওই টেম্পারেচারেও কিন্তু সমস্ত ওয়েভলেন্থ সে এমিট করছে, বাট যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে এমিট করছে তার কালারটা ব্লু এর সঙ্গে ইকুয়াল। সো সেই T2 টেম্পারেচারটায় আমরা এই কালারটাকে তখন ব্লু দেখছি। তার মানে এই ব্লু কালার এর যে ওয়েভলেন্থ সেটা কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টে তখন এমিট হয়, তাই আমরা ব্লু কালারটা দেখতে পাই। এখন আমরা দেখে নিই যে ব্ল্যাক বডি কি। ব্ল্যাক বডি হলো অ্যাবজর্ব অল দ্য রেডিয়েশন ইনসিডেন্ট অন ইট। মানে কোনো একটা বডির উপরে যদি আমরা লাইট ফেলি তখন ওই বডিটা সমস্ত ওয়েভলেন্থের রেডিয়েশনটাকে সে কী করে নিচ্ছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। নর্মাল বডি কী করছিল? কিছুটা পার্ট অ্যাবজর্ব করছিল, কিছুটা ট্রান্সমিটেড করছিল, কিছুটা রিফ্লেক্টেড করছিল। বাট ব্ল্যাক বডি হচ্ছে সমস্ত রেডিয়েশনগুলোকে সে অ্যাবজর্ব করে নেয়। একটা ব্ল্যাক বডিকে যখন আমরা হিট করি, সে কিন্তু নর্মাল বডিকে হিট করলে যেমন বিহেভিয়ার শো করছিল, ব্ল্যাক বডিকেও হিট করলে কিন্তু ঠিক একই রকম বিহেভিয়ার শো করে। এর অর্থ যে ব্ল্যাক বডিকে যদি আমরা হিট করি, সে কিন্তু যতগুলো পসিবিলিটি আছে ওয়েভলেন্থের সবগুলোই কিন্তু সে এমিট করতে পারে। সো যদি আমরা একটা ব্ল্যাক বডিকে হিট করি, দ্যাট ইজ এ ব্ল্যাক বডি, এবং এই ব্ল্যাক বডিকে যদি আমরা হিট করি, এক্ষেত্রেও কিন্তু যতগুলো পসিবল ওয়েভলেন্থের রেডিয়েশন আছে সবগুলোই কিন্তু সে এমিট করতে পারবে। এটা হলো ব্ল্যাক বডির একটা ধর্ম। সো ব্ল্যাক বডির ক্ষেত্রে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের যদি আমরা কার্ভ ড্র করি, তাহলে সেটা দেখতে কেমন হবে? ঠিক আগের মতোই। দ্যাট ইজ ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ কার্ভ। এই যে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের যে কার্ভটা পাওয়া গেছে, এটা হলো এক্সপেরিমেন্টাল কার্ভ।
এই এক্সপেরিমেন্টাল কার্ভের থিওরিটিক্যাল ব্যাখ্যা প্রথম দেন সায়েন্টিস্ট র্যালে অ্যান্ড জিন্স। with the help of classical mechanics. র্যালে এবং জেমস এই ব্যাখ্যা দিতে গিয়ে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের যে কার্ভটা পেয়েছিলেন সেটা দেখতে এই রকম। So that is theoretical curve. দেখো, যখন ওয়েভলেন্থ বেশি ছিল তখন এক্সপেরিমেন্টাল কার্ভ আর থিওরিটিক্যাল কার্ভটা কিন্তু মিলে গেছে, বাট ওয়েভলেন্থ যখন কমে আসছে লো ওয়েভলেন্থে এক্সপেরিমেন্টাল কার্ভ কিন্তু থিওরিটিক্যাল কার্ভ থেকে ডিফার করে গেছে। র্যালে এবং জিন্স এই যে ক্লাসিক্যাল মেকানিক্সকে ধরে নিয়ে কাজ করেছিলেন, এই অ্যাজাম্পশনটা তাদের ভুল ছিল। তখন সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক নতুন এক থিওরি ইনভেন্ট করেন এবং সেই থিওরির সাহায্যে ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের একটা কার্ভ ড্র করেন। সেই কার্ভটা কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। সো ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থের যে কার্ভটা ড্র করেছিলেন সেটা কিন্তু এই এক্সপেরিমেন্টাল কার্ভের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। সো এটা যদি এক্সপেরিমেন্টাল কার্ভ হয়, এটা হলো থিওরিটিক্যাল কার্ভ। এই থিওরিটাকেই বলা হয় প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। আমরা এখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি সম্পর্কে একটু জেনে নেব। অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, লাইট is made of packet of energy. যখনই কোনো বডি থেকে এনার্জি রেডিয়েট হয় সেগুলো কিন্তু এক একটা প্যাকেটের ফর্মে রেডিয়েট হয়। That means energy is quantized. এই প্যাকেট অফ এনার্জিকে, এক একটা প্যাকেট অফ এনার্জিকে বলা হয় কোয়ান্টা, এবং প্লুরাল ফর্মে এটা হচ্ছে কোয়ান্টাম। সো ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা, দ্যাট ইজ কন্টিনিউয়াস ওয়েভ। কিন্তু প্ল্যাঙ্ক বলছেন না, যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা সেটা এক একটা প্যাকেটের ফর্মে রেডিয়েট হয়। সো এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এইভাবে প্যাকেট ফর্মে রেডিয়েট হয়, এবং এই এক একটা প্যাকেটের এনার্জি যেটা, that is formulated by h nu. That is the smallest energy. মানে প্যাকেটের যে স্মলেস্ট এনার্জি তার ভ্যালুটা h nu এর সঙ্গে ইকুয়াল। সো এই এনার্জিটা 1 h nu হতে পারে, 2 h nu হতে পারে, 3 h nu হতে পারে, এইভাবে। ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী কিন্তু এই স্মলেস্ট এনার্জির ভ্যালুটা যে কোনো খুশি হতে পারে, 0.5 h nu হতে পারে, 1.5 h nu হতে পারে,
কিন্তু প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি অনুযায়ী প্যাকেট অফ এনার্জি তার ভ্যালুটা 1h নিউ কিংবা 2h নিউ বা 3h নিউ হতে পারে। সো এটি হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। সো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী এনার্জি অফ প্যাকেট দ্যাট ইজ h into nu, where h is Planck's constant and nu that is frequency. আবার দেখো nu is related with lambda, so energy is equals to আমরা বলতে পারি hc by lambda, and h এর মানটা কত 6.626 into 10 to the power minus 34 joule second। এখন দেখো এই h এবং c এর ভ্যালুটা যদি আমরা পুট করি, E equals to 6.626 into 10 to the power minus 34 joule second into c হচ্ছে velocity of light, that is 3 into 10 to the power 8 meter second inverse divided by lambda। এই 6.626 এর সঙ্গে 3 টা মাল্টিপ্লাই করলে এর ভ্যালুটা নিয়ারলি 20 হয়। সো 20 into 10 to the power minus 26 by lambda joule, বা এটাকে আমরা লিখতে পারি 2 into 10 to the power minus 25 by lambda joule, where lambda is measured in meter। ল্যামডাটা আমরা মিটার ইউনিটে মেজার করি, তাহলে সেক্ষেত্রে এনার্জির যে মানটা পাবো সেটা 2 into 10 to the power minus 25 by lambda এত জুল হবে। এটা প্রবলেম করার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে এই মানটা যদি আমরা মনে রেখে দিতে পারি। এনার্জিটাকে আরো এক ইউনিটে মেজার করা হয়, দ্যাট ইজ ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট is equals to 1.6 into 10 to the power minus 19 joule। সো এই জুলটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে মেজার করি তখন যে এনার্জির মানটা পাবো দ্যাট ইজ ইকুয়ালস টু 12400 ইলেকট্রন ভোল্ট বাই ল্যামডা। তখন কিন্তু ল্যামডাটা অ্যাংস্ট্রম ইউনিটে মেজার করা হয়। এনার্জির এই দুই এক্সপ্রেশন আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক কাজে দেবে। সো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আমরা এই কনক্লুশনে এলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ নেচারের সঙ্গে সঙ্গে কিন্তু পার্টিকেল নেচারও বর্তমান। আরও এক ঘটনা যেটা প্রমাণ করে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেল প্রপার্টিজ আছে সেটি হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। আমরা পরবর্তী ক্লাসে এই ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।